হুম একবার কল্পনা করা যাক এমন একটা শহরের কথা যেখানে লাখ লাখ শ্রমিক দিনরাত কাজ করে চলেছে। হ্যাঁ, আর অবাক করা বিষয় হলো তাদের কোনো নকশা নেই। ঠিক, কোনো প্রধান স্থপতি বা প্রকৌশলীও নেই যে ওপর থেকে নির্দেশ দিচ্ছে। একদম তাই। এমনকি মানে কাজ করার জন্য সামান্যতম আলোর ব্যবস্থাও কিন্তু সেখানে নেই। হ্যাঁ, সম্পূর্ণ অন্ধকারে মাটি খুঁড়ে তারা তৈরি করছে বিশাল সব রাস্তা, থাকার ঘর, এমনকি মজুতখানাও। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এত গভীরে এই শহর তৈরি হচ্ছে যেখানে প্রবল বৃষ্টির জলও পৌঁছাতে পারে না। ঠিক, কোনো আধুনিক ক্রেন বা মাটি কাটার যন্ত্র ছাড়া কেবল মুখের চোয়াল ব্যবহার করে আস্ত একটা বহুতল শহর বানানোর এই অবিশ্বাস্য গল্পটি কিন্তু কোনো রূপকথার নয়। একদমই না, এটা সম্পূর্ণ বাস্তব। আজ আমরা এমন এক অদ্ভুত স্থপতিদের জগতেই ঢুকতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল দ্য স্টোরি বুক অফ সায়েন্স বইয়ের একটা অসাধারণ অধ্যায়। হ্যাঁ, দ্য বিল্ডিং অফ দ্য সিটি। ঠিক ধরেছেন। এখানে আঙ্কেল পল নামের একজন ব্যক্তি একদল কৌতূহলী বাচ্চাকে একটা পিঁপড়ের ঢিবির চারপাশের প্রচণ্ড কর্মব্যস্ততা দেখাচ্ছেন। তো ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। অবশ্যই। আঙ্কেল পল যখন বলছেন যে পিঁপড়েরা আক্ষরিক অর্থেই আস্ত একটা শহর বানাচ্ছে, তিনি কিন্তু কোনো অতিরঞ্জন করছেন না, একটু বাড়িয়ে বলছেন না। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল আমরা যখন হাঁটি তখন রাস্তার ধারের পিঁপড়ের ঢিবিকে কেবল এক স্তূপ মাটি হিসেবেই দেখি। হ্যাঁ, বড় জোর মনে হয় কিছু পোকা এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে। ঠিক, কিন্তু আঙ্কেল পলের এই বর্ণনার গভীরে গেলে আমরা বুঝতে পারি এটি কোনো সাধারণ বিশৃঙ্খল জমায়েত নয়। হুম। এটি হলো কাজের সুনির্দিষ্ট বণ্টন, জটিল স্থাপত্যবিদ্যা এবং অভাবনীয় দলবদ্ধ কাজের এক অসাধারণ নিদর্শন। আঙ্কেল পল বাচ্চাদের যা দেখাচ্ছেন তা আসলে একটা নিখুঁত সমাজের প্রতিচ্ছবি। একদম। এখানে প্রত্যেকের কাজ আগে থেকেই ঠিক করা। কে মাটি কাটবে, কে ছাদ বানাবে, আর কে খাবার আনবে, সবকিছু যেন এক অদৃশ্য সুতোর টানে নিয়ন্ত্রিত হচ্ছে। হ্যাঁ, আর যে কোনো কিছু নির্মাণের প্রথম ধাপই তো হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপন করা বা মাটি খনন করা। রাইট। আঙ্কেল পল অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন কিভাবে হাজার হাজার পিঁপড়ে মাটির অনেক গভীরে তাদের খনন কাজ চালায়। এই খনি শ্রমিক পিঁপড়েরা তাদের ছোট ছোট চোয়ালে করে মাটির এক একটি দানা বয়ে নিয়ে আসে। আর ভাবলে অবাক লাগে, এই মাটির দানাগুলো কিন্তু তাদের নিজেদের ওজনের তুলনায় অনেক ভারী। সত্যি, সেই ভারী বোঝা নিয়ে তারা গর্তের বাইরে এসে ঢিবি তৈরি করে। তারা একটুও বিশ্রাম নেয় না। খেলার জন্য থামে না। ঠিক, ঢিবি যত বড় হচ্ছে বুঝতে হবে মাটির নিচের শহরটাও ঠিক ততটাই বড় হচ্ছে। বিষয়টা এমন যেন একদল মানুষ কোনো ক্রেন বা এক্সক্যাভেটর ছাড়াই শুধু মুখ দিয়ে ইট বয়ে আস্ত একটা বহুতল ভবন তৈরি করছে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। আসলে এই ব্যাপারটা তাই। কিন্তু আঙ্কেল পল টেক্সটে একটা দারুণ কথা বলেছেন, কাজের অহংকার নাকি এক মহৎ অহংকার। হ্যাঁ, দ্য প্রাইড অফ ওয়ার্ক ইজ এ নোবেল প্রাইড। হ্যাঁ, তিনি পিঁপড়েদের মাথা উঁচু করে চলা দেখে এই কথাটি বলেছেন। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। আচ্ছা, কি ঘটকা? একটু দাঁড়ান, অহংকার তো এটা তো মানুষের আবেগ। পিঁপড়েদের কি আসলেই এই মানবীয় অহংকার বোধ আছে, নাকি আঙ্কেল পল একটু বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়ছেন? আপনার এই খটকা লাগাটা খুবই স্বাভাবিক। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে আঙ্কেল পল এখানে সচেতনভাবেই অমানবীয় প্রাণীতে মানবীয় বৈশিষ্ট্যের আরোপ করেছেন। কিন্তু কেন? কারণ তার সামনে দাঁড়িয়ে আছে এমিল, জুলস আর ক্লেয়ারের মতো ছোট ছোট বাচ্চারা। ও আচ্ছা। হ্যাঁ, শুষ্ক বিজ্ঞানের ভাষায় যদি তিনি বলতেন যে পিঁপড়েরা কেবল তাদের জন্মগত প্রবৃত্তির তাড়নায় বা বংশগতির কারণে মাটি সরাচ্ছে, তাহলে বাচ্চারা 2 মিনিট পরেই আগ্রহ হারিয়ে ফেলত। একদম ঠিক। বাচ্চারা তো আর কাঠখোট্টা বিজ্ঞান শুনতে চায় না, তাই না? আঙ্কেল পল তাদের বোঝাতে চাইছেন যে এই ক্লান্তিহীন পরিশ্রম কোনো বাধ্যবাধকতা থেকে আসছে না, বরং এর মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আছে। বুঝতে পারছি। তবে আমরা যদি বিজ্ঞানের চোখে এই অহংকার বা প্রবল কর্মস্পৃহার পেছনের কারণ খুঁজি, তবে বিষয়টা আরও অনেক বেশি রোমাঞ্চকর। সম্পূর্ণ অন্ধকার এক জগতে তারা এই কাজগুলো করে চলেছে কোনো কেন্দ্রীয় নির্দেশিকা ছাড়া। কোনো বস নেই তাদের। ঠিক, প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে চরমভাবে সচেতন। তাদের এই কাজ পুরো কলোনি বা সম্পূর্ণ দলটির টিকে থাকার জন্য এক অপরিহার্য বিবর্তনমূলক প্রবৃত্তি।
তার মানে দাঁড়াচ্ছে যাকে আমরা অহংকার বলছি সেটা আসলে তাদের বেঁচে থাকার এক অন্ধ তাগিদ। একদম তাই। কিন্তু শুধু মাটি খুঁড়ে গর্ত বানালে তো হবে না। আমরা তো জানি মাটির নিচে সুড়ঙ্গ খণ্ডলে তা যে কোনো মুহূর্তে ধস পড়তে পারে। হ্যাঁ, মানুষের তৈরি খনিতেও তো এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটে। তাহলে এই ক্ষুদ্র পিঁপড়েরা কিভাবে এই ধস ঠেকায়? তাদের তো আর লোহা বা সিমেন্ট নেই। ঠিক এই জায়গাতেই চলে আসে আরেক দল বিশেষজ্ঞ শ্রমিকের কথা। আঙ্কেল পল এদের বলছেন কাঠমিস্ত্রি। কাঠ মিস্ত্রি, বাহ! হ্যাঁ, খনি শ্রমিকরা যখন মাটি কেটে সুড়ঙ্গ বানাচ্ছে তখন এই কাঠমিস্ত্রিরা নির্মাণ সামগ্রী জোগাড় করে ভেতরে নিয়ে যায়। আচ্ছা। সুড়ঙ্গগুলোকে ধস থেকে বাঁচাতে এবং ছাদ বা দেয়াল মজবুত করতে তারা প্রকৃতির বিভিন্ন উপাদান ব্যবহার করে। ঘাসের শুকনো টুকরো হয়ে যায় তাদের ছাদের আড়কাঠা বা বিম। আর শুকনো পাতার ডাটা হয়ে ওঠে মজবুত খুঁটি বা কলম। আর ঠিক এখানে এই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। হ্যাঁ, সেই ওট শস্যের খোসার গল্পটা, তাই তো? ঠিক ধরেছেন। টেক্সটে অ্যাঙ্কেল পল একটা ওট শস্যের খোসা নিয়ে আসা একটা পিঁপড়ের গল্প বলেছেন, যা আক্ষরিক অর্থেই একটা টানটান উত্তেজনার জন্ম দেয়। একদম একটা থ্রিলার সিনেমার মতো। হ্যাঁ, ওট শস্যের খোসাটি খুব পাতলা, শুকনো এবং মজবুত হওয়ায় ভেতরের দেয়াল বা পার্টিশনের জন্য চমৎকার একটা তক্তা হতে পারে। কিন্তু এটি একটা একক পিঁপড়ের জন্য প্রচণ্ড ভারী। প্রথম পিঁপড়েটা সেটা একা নড়াতে না পেরে নিজের ৬ পায়ে ভর দিয়ে আপ্রাণ চেষ্টা করে। যখন সে ব্যর্থ হয় সে কিন্তু হাল ছেড়ে দেয় না, সে আরও দুজনের সাহায্য নিয়ে ফিরে আসে। চমৎকার দলবদ্ধ কাজ। তক্তাটা আটকে যায়। হ্যাঁ, তক্তাটি আড়াআড়িভাবে আটকে যায়। তারা কিছুতেই সেটি ভেতরে ঢোকাতে পারে না। তখন ঘটে এক অভাবনীয় ঘটনা। দলের ২-৩টি পিঁপড়ে, যাদের আঙ্কেল পল প্রকৌশলী বলেছেন, ইঞ্জিনিয়ার্স। ঠিক, তারা সমস্যাটি চিহ্নিত করে। তারা বুঝতে পারে যে তক্তাটিকে খাড়াভাবে, মানে পয়েন্ট অ্যাট দ্য বটম করে গর্তের ভেতর ফেলতে হবে। তারা তক্তাটি একটু পিছিয়ে নিয়ে এক প্রান্ত গর্তের ওপর ঝুলিয়ে দেয়। এরপর নিচ থেকে থাকা কাঠমিস্ত্রিদের সাহায্যে সেটি ডিগবাজি খেয়ে সুড়ঙ্গের ভেতর পড়ে যায়। অবিশ্বাস্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রকৌশলী পিঁপড়েরা কি জ্যামিতি বোঝে? তারা কিভাবে জানল যে তক্তাটি খাড়া করলেই ভেতরে ঢুকবে? তাদের তো কোনো বড় মস্তিষ্ক নেই যে তারা জ্যামিতিক হিসাব কষবে। এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। বাইরে থেকে দেখলে মনে হয় যেন ৩-৪টে পিঁপড়ে হঠাৎ করে কোনো বৈঠক করে সিদ্ধান্ত নিল যে তক্তাটার কোন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ঠিক সেরকমই তো মনে হয়। কিন্তু বাস্তবে প্রক্রিয়াটি এভাবে কাজ করে না। পিঁপড়েরা আসলে যৌথ বুদ্ধিমত্তা ব্যবহার করে। মানে সোয়ার্ম ইন্টেলিজেন্স। হ্যাঁ। একটি একক পিঁপড়ে হয়তো জানে না পুরো তক্তাটির আকার কেমন, কিন্তু যখন তক্তাটি আটকে যায় তখন তারা বিভিন্ন দিক থেকে টানাটানি শুরু করে। আচ্ছা। এই টানাটানির এক পর্যায়ে ভৌত কারণেই তক্তাটি একটা নির্দিষ্ট দিকে হেলে পড়ে। যখনই একটি পিঁপড়ে বুঝতে পারে যে একদিকে টানলে বাধা কম পাওয়া যাচ্ছে, তখন সে সেই দিকে আরও বেশি শক্তি প্রয়োগ করে। একদম, এবং তার দেখাদেখি অন্যরাও সেই দিকে কাজ শুরু করে। অর্থাৎ তারা একে অপরের কাজের ফলাফল দেখে নিজেদের কাজের ধরন পাল্টায়। ও, মানে কোনো মাস্টার প্ল্যান নেই? না, আঙ্কেল পল বাচ্চাদের জ্যামিতির জটিল হিসাবে না গিয়ে খুব সহজ ভাষায় তাদের প্রকৌশলী বলেছেন, যা আসলে প্রকৃতির এক অভাবনীয় ট্রায়াল অ্যান্ড এরর বা চেষ্টা ও ভুলের মাধ্যমে শেখার প্রক্রিয়া। অসাধারণ। মানে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই শুধু পারিপার্শ্বিক অবস্থার প্রতিক্রিয়া হিসেবে তারা এই জ্যামিতিক সমস্যার সমাধান করে ফেলছে। হ্যাঁ। কিন্তু আমার কাছে সবচেয়ে অদ্ভুত এবং কিছুটা শিউরে ওঠার মতো বিষয় লেগেছে খনি শ্রমিকদের আচরণ। ওই যে তারা পাশ দিয়ে হেঁটে যায়? হ্যাঁ, যখন এই প্রকৌশলীরা এত বড় একটা জটিল কাজ করছে, তক্তাটি যে কোনো মুহূর্তে ওপর থেকে নিচে পড়তে পারে, তখন ওই গর্তের ভেতর দিয়ে যাতায়াত করা খনি শ্রমিকরা সেদিকে ফিরেও তাকায় না। ঠিক, তারা এতই ব্যস্ত যে ওই ভারী তক্তার নিচে চাপা পড়ে প্রাণ হারানোর ঝুঁকি নিয়েও তারা পাশ দিয়ে মাটি বয়ে নিয়ে যায়। এই চরম মাত্রার টানেল ভিশন, মানে চারপাশের সবকিছু ভুলে কেবল নিজের কাজে নিবদ্ধ থাকার কারণ কি? তাদের কি বেঁচে থাকার কোনো তাগিদ নেই, নাকি কোনো কৌতূহল নেই? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে দেখব যে একটি পিঁপড়ে সমাজের টিকে থাকার প্রধান শর্তই হল হাইপার স্পেশালাইজেশন বা অতি বিশেষায়ন। হাইপার স্পেশালাইজেশন, আচ্ছা। আপনি যেটাকে চারপাশের সবকিছু ভুলে থাকার প্রবণতা বলছেন, জীববিজ্ঞানের ভাষায় সেটাই হল তাদের কলোনির বেঁচে থাকার মূল চাবিকাঠি। বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমরা কারখানার অবিরাম চলমান ফিতা বা কনভেয়ার বেল্টের কথা ভাবতে পারি। কারখানার চলমান ফিতা?
একটু বুঝিয়ে বলবেন? ধরুন একটা বিশাল কারখানায় চলমান ফিতার দুই পাশে শত শত শ্রমিক দাঁড়িয়ে কাজ করছে। একজনের কাজ শুধু একটি নাট পরানো, পরের জনের কাজ সেটি টাইট দেওয়া। অ্যাসেম্বলি লাইন। ঠিক। এখন নাট পরানোর জায়গায় যদি কোনো শ্রমিক এক মুহূর্তের জন্য অন্যদিকে টাকায় বা কাজ থামিয়ে দেয়, তাহলে পুরো ফিতাতেই জিনিসপত্র আটকে যাবে। ও, বুঝতে পেরেছি। পুরো উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে। একদম তাই। পিঁপড়েদের সমাজও ঠিক এই কারখানার মতো কাজ করে। খনি শ্রমিকদের কৌতূহল মেটানোর মতো কোনো বিলাসিতার সময় নেই। তাদের কাজের গতি যদি 1 সেকেন্ডের জন্য কমে যায়, তাহলে পুরো শহরের নির্মাণ কাজ পিছিয়ে পড়বে। বাপরে! একটি পিঁপড়ের কলোনিতে কোনো একক পিঁপড়ে জীবনের মূল্যের চেয়ে পুরো কলোনির কাজের গতি এবং লক্ষ্যের মূল্য অনেক বেশি। খনি শ্রমিকটি জানে তার কাজ মাটি সরানো। মাথার উপর ছাদ ভেঙে পড়লেও সে তার কাজ থামাতে পারবে না। কারণ সে থামলে পুরো ব্যবস্থাটি ধসে পড়বে। ঠিক। একে অপরের কাজে নাক না গুলিয়ে তারা এক বিশাল চলমান যন্ত্রের একটি ক্ষুদ্র অংশের মতো কাজ করে চলেছে। এটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পুরো সমাজের জন্য যন্ত্রের মতো এভাবে কাজ করার উদাহরণ মনে হয় প্রকৃতিতে খুব বেশি নেই। সত্যি বিরল। তবে এত কঠোর শারীরিক পরিশ্রম করার পর এই যে তারা নিজেদের ওজনের চেয়ে ভারী মাটি টানছে, বিশাল তক্তা সরাচ্ছে, এগুলোর জন্য তো তাদের প্রচুর শক্তির প্রয়োজন। হ্যাঁ, প্রচুর ক্যালোরি পোড়াতে হয় তাদের। আর এই শক্তির জন্য প্রয়োজন প্রচুর খাবার। আঙ্কেল পল ঠিক এই জায়গাতেই তার গল্পের সবচেয়ে বড় চমকটি নিয়ে আসেন। ওই দুধবতী গাভীর গল্পটা। হ্যাঁ, তিনি বলছেন এই শ্রমিকদের প্রচণ্ড ক্ষুধা মেটানোর জন্য গোয়ালিনী পিঁপড়েরা, মানে মিল্কমেড অ্যান্টস, তাদের গাভী দহন করে দুধ নিয়ে আসে এবং শ্রমিকদের মাঝে তা বিতরণ করে। বাচ্চাদের রিয়াকশনটা ভাবুন একবার। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? পিঁপড়েদের আবার গরু থাকে কিভাবে? আমি তো এমিলের মতোই অবাক হচ্ছি। হ্যাঁ, আর এই কথা শোনার পর বাচ্চাদের প্রতিক্রিয়াটাও দেখার মতো ছিল। বিশেষ করে এমিলের প্রতিক্রিয়া। ঠিক, এমিল তো আক্ষরিক অর্থেই হেসেই খুন। সে তো আঙ্কেল পলকে সরাসরি বলেই বসে যে এটি নিশ্চয়ই মাদার অ্যান্ড্রয়েজিনের রূপকথার গল্পের মতো কোনো মনগড়া কাহিনী। মাদার অ্যাম্ব্রোজিন সম্ভবত তাদের বাসবাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ নারী হবেন, যিনি বাচ্চাদের এরকম কাল্পনিক রূপকথা শোনান। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। শুধু এমিল নয়, ক্লেয়ার, জুলস, জ্যাক সবাই অবাক হয়ে যায়। জ্যাক তার হাতের কাজ থামিয়ে দেয়, ক্লেয়ার আর জুলস বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। সবারই মনে হয় আঙ্কেল পল বোধহয় আবার তাদের সাথে সত্যিই মজা করছেন। আমি নিজেও যদি প্রথমবার শুনতাম, এমিলের মতোই হয়তো হেসে উঠতাম। মাটির নিচে পিঁপড়েরা গরু পালছে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু খেয়াল করে দেখুন, আঙ্কেল পল অত্যন্ত শান্তভাবে জোর দিয়ে বলেন যে তিনি কোনো রূপকথার গল্প বলছেন না, এটি সম্পূর্ণ সত্যি। অদ্ভুত। আর এখানেই আঙ্কেল পলের শিক্ষাদানের অভিনব কৌশলের, মানে পেডাগজিক্যাল টুলের সবচেয়ে বড় প্রকাশ ঘটে। তিনি চাইলে খুব সহজেই বলতে পারতেন যে পিঁপড়েরা অ্যাফিড নামক এক প্রকার ছোট পোকা থেকে মিষ্টি রস সংগ্রহ করে খায়। হ্যাঁ, সিম্বায়োসিস বা মিথস্ক্রিয়া যাকে বলে। ঠিক। বিজ্ঞানের ভাষায় এটি দুটি ভিন্ন প্রজাতির পারস্পরিক নির্ভরশীলতা। কিন্তু তিনি সেই কাঠখোট্টা বৈজ্ঞানিক ভাষায় না গিয়ে এমন একটি শব্দবন্ধ ব্যবহার করলেন, গোয়ালিনী পিঁপড়ে এবং দুধ দোহন, যা তাৎক্ষণিকভাবে বাচ্চাদের কল্পনাকে তীব্রভাবে নাড়া দিল। একদম মানুষের জগতের পরিচিত ধারণার সাথে মিলিয়ে দিলেন। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, তিনি এই গাভীর রহস্যের ব্যাখ্যাটা কিন্তু সেই মুহূর্তেই দিলেন না। হ্যাঁ, সাসপেন্স ধরে রাখলেন। ঠিক, তিনি সেটা পরের দিনের জন্য জমিয়ে রাখলেন। এটি একটা অসাধারণ কৌশল। এমিল, যে কিনা একটু আগেও হাসছিল, সে এতটাই কৌতূহলী হয়ে পড়ে যে জুলসকে চুপি চুপি বলে এই গাভীদের গল্প শোনার জন্য সে সান্নান্দে তার সবচেয়ে প্রিয় নোয়াহার নৌকা বা নোয়াজ আর্ক খেলনাটিও ছেড়ে দিতে রাজি আছে। হা, ভাবা যায়। একজন শিক্ষক হিসেবে বাচ্চাদের মনে এই পরিমাণ জানার ক্ষুধা তৈরি করাটা চারটিখানি কথা নয়। একেবারেই তাই। আঙ্কেল পল কেবল তথ্য দিচ্ছেন না, তিনি কৌতূহল তৈরি করছেন। তিনি চাইছেন বাচ্চারা নিজেরাই প্রশ্ন করুক, ভাবুক। বিজ্ঞানকে নীরস বইয়ের পাতা থেকে বের করে এনে বাস্তবের এত চমৎকার একটা রহস্যময় গল্পে রূপান্তর করা সত্যিই এক বিশেষ দক্ষতা। একদম একমত আমি। এমিল যখন তার প্রিয় খেলনাটি পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে যায়, তখন বোঝা যায় যে সঠিক উপায়ে বিজ্ঞান শেখানো গেলে তা যে কোনো রূপকথার চেয়েও বেশি আকর্ষণীয় হতে পারে। আঙ্কেল পল বাচ্চাদের এই শিক্ষা দিচ্ছেন যে প্রকৃতির প্রতিটি সাধারণ ঘটনার পেছনেই লুকিয়ে আছে অসাধারণ সব বৈজ্ঞানিক সত্য।
যা শুধু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। সত্যি, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার পুরো চিত্রটা যদি একটু মাথার মধ্যে সাজিয়ে নিই, সম্পূর্ণ অন্ধকারে লাখ লাখ খনি শ্রমিক বিরামহীনভাবে মাটি খুঁড়ছে, যাদের কোনো ক্লান্তি নেই। হুম। একটু পাশেই কাঠমিস্ত্রিরা ঘাস আর পাতার টুকরো দিয়ে ছাদ আর দেয়াল বানাচ্ছে। হঠাৎ একটা তক্তা আটকে গেলে কিছু পিঁপড়ে মেলে পারিপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে জ্যামিতিক কোণ পরিবর্তন করে সেটা পার করছে। আর মাথার ওপর বিপদের ঝুঁকি নিয়েও শ্রমিকরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অবিচলভাবে। হ্যাঁ, আর এই বিশাল কর্মযজ্ঞের শক্তির যোগান দিতে একদল পিঁপড়ে অন্য পোকার শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে সবার মুখে মুখে তুলে দিচ্ছে। পুরো বিষয়টা একটা সারা জাগানো চলচ্চিত্রের মতো, অথচ এটা ঘটছে আমাদের বাস্তবেই, হয়তো এই মুহূর্তেই আমাদের পায়ের খুব কাছেই কোনো ঘাসের আড়ালে। ঠিক তাই। এবং আমরা যদি এই পুরো বিষয়ের গভীরে তাকাই, তাহলে আমরা বুঝতে পারি যে একটি পিঁপড়ে একা হয়তো খুব সামান্য, খুব দুর্বল একটি প্রাণী, কিন্তু যখন তারা হাজার হাজার মিলে একটা সমাজ হিসাবে কাজ করে, তখন তারা অসাধ্য সাধন করতে পারে। অসাধারণ। তাদের এই সম্মিলিত রূপটি প্রকৃতির এক চূড়ান্ত বিস্ময়। প্রতিদিনের জীবনে আমরা মানুষরা আমাদের তৈরি আকাশচুম্বী দালান বা বিশাল সেতু দেখে কতই না গর্ববোধ করি, অথচ আমাদের পায়ের নিচেই নীরবে কাজ করে চলেছে প্রকৃতির এমন উন্নত, সুসংগঠিত এবং ব্যস্ত শহর, যা মানুষের তৈরি যে কোনো শহরের মতোই জটিল ও নিখুঁত। সত্যি, আমরা হয়তো ব্যস্ততার কারণে কখনো খেয়ালই করি না যে মাটির এক সামান্য ঢিবির নিচে লুকিয়ে আছে স্থাপত্য ও সমাজ ব্যবস্থার এমন এক অতুলনীয় নিদর্শন। যারা শুনছেন তারা হয়তো পরের বার রাস্তায় কোনো পিঁপড়ের ঢিবি দেখলে আর আগের মতো অবহেলা করে পাশ কাটিয়ে যাবেন না। আমি নিশ্চিত তারা একবার হলেও থমকে দাঁড়াবেন, আর এখানেই উঠে আসে বিজ্ঞানের সবচেয়ে বড় এবং গভীর একটি প্রশ্ন। কোন প্রশ্নটি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই যে ক্ষুদ্র পিঁপড়েরা, যারা মানুষের মতো কোনো ভাষায় কথা বলে না, যাদের কাছে কাজের কোনো লিখিত নকশা বা ব্লুপ্রিন্ট নেই, তারা কিভাবে এত নিখুঁত একটি শহর তৈরি করতে পারে? হ্যাঁ, সত্যি তো। মত্তা কি কেবল একটি একক মস্তিষ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে? একটি পিঁপড়ের মস্তিষ্ক তো আলপিনের মাথার চেয়েও ছোট। একদমই তাই। তাহলে সেই ছোট মস্তিষ্কে এত বিশাল এক শহরের নকশা কিভাবে জমা থাকে? নাকি এই হাজার হাজার ক্ষুদ্র প্রাণী মিলে একটি একক যৌথ মন বা সুপার ব্রেন হিসেবে কাজ করে, যেখানে প্রতিটি পিঁপড়ে যেন একটি বড় মস্তিষ্কের এক একটি কোষের মতো আচরণ করে? কি দুর্দান্ত একটি চিন্তার জায়গা। সত্যি তো, যখন তারা একসাথে কাজ করে তখন কি তারা হাজারটা আলাদা প্রাণী থাকে, নাকি পুরো কলোনিটাই আসলে একটা একক সত্তা বা একটা বিশাল মস্তিষ্ক হয়ে ওঠে? প্রকৃতির এই ক্ষুদ্র স্থপতিদের নিয়ে এমন অবাক করা প্রশ্নটাই হয়তো আমাদের চারপাশের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদল দিতে পারে। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি, এই ভাবনাটা আপনাদের জন্যই রেখে গেলাম।